নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে নজর আমাদের বন্যা দুর্গত এলাকায়, কারণ বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কিছু ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কিভাবে সেখানে ত্রাণ বিলির কাজ চলছে। বাঁকুড়ার বর্জরায় প্লাবন পরিস্থিতি দেখলেন, ত্রাণ বিলি কিভাবে হচ্ছে দেখলেন। জল দিতে এসছে বেড়ে আমার সহকর্মী আবির রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। আবির, আমরা দেখছি সেই ছবি দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন কিভাবে কাজ চলছে, প্রশাসন কিভাবে কাজ করছে দেখছেন, ত্রাণ দিচ্ছেন নিজে হাতে। প্রথমত হচ্ছে তিনি যে জায়গাতে গেলেন এটি হচ্ছে সীতারামপুর। এটি হচ্ছে একেবারে দুর্গাপুর ব্যারেজের গায়ের একটি গ্রাম। এই সীতারামপুরে একাধিক বাসিন্দারা সেখানে থাকেন এবং হচ্ছে এই গ্রামটি যদি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যেভাবে হচ্ছে তাতে এবং যেভাবে ডিবিসির মাইথান এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হচ্ছে তাতে প্রথম ক্ষতিগ্রস্ত হবে যে গ্রামটি, সেটি হচ্ছে এই সীতারামপুর গ্রাম। তো এটি বর্জরা বিধানসভার মধ্যে পড়ে বাঁকুড়ার, এবং এখান থেকে হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাও একেবারে সীমান্ত। এবং এখানে যে যুব আবাস রয়েছে সেখানে একাধিক বাসিন্দাদেরকে উদ্ধার করে নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু গ্রামবাসীরা অনেকেই এখনো পর্যন্ত বাড়িতে সেখানকার গ্রামের বাড়ি ছেড়ে আসতে রাজি নন। আজকে তিনি তাদের সাথে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে এবং তাদেরকে তিনি বলেন তারা যেন গ্রাম ছেড়ে দ্রুত প্রশাসন যে ব্যবস্থা করছে, যে ফ্লাড সাইডে যাওয়ার কথা বা যুবাবাসে নিয়ে যাওয়ার কথা বলছে, তারা যেন সেখানে চলে যান। পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলা শাসক ছিলেন, একই সঙ্গে হচ্ছে আসানসোলের পুলিশ কমিশনার ছিলেন এবং ছিলেন হচ্ছে বাঁকুড়ার পুলিশ সুপার। তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশের তরফ থেকে লাগাতার এখানে মাইকিং করার জন্য এবং যে কোনো বাড়িতে কোনো বাসিন্দা যেন না থাকেন। দ্বিতীয়ত তিনি যুব আবাসে যারা রয়েছেন তাদেরকে তিনি ত্রাণ দেন এবং জনপ্রতিনিধিদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকায় পড়ে থাকতে এবং ত্রাণ বিলির কাজে কোনো ধরনের কোনো অভিযোগ যেন না আসে। এর আগের দিনে তিনি জানিয়েছিলেন যে জেলা শাসক জেলা পুলিশ সুপারকে দায়িত্ব নিতে হবে, কোনো যেন অসুবিধা না হয় এবং ত্রাণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাজ্য সরকার করছে, এরপরেও যেন কোনো অভিযোগ তিনি শুনতে চান না। এদিনকে জনপ্রতিনিধিদেরকেও সেই কথা তিনি আরো একবার মনে করিয়ে দিয়েছেন। আবির কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর সার্কিট হাউসে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা দেখাবো। তবে তার মাঝে আরেকটা ছবি একটু দেখিয়ে রাখতে চাইবো এবং তোমার থেকে ডিটেল একটু জানতে চাইবো। যখন তিনি বর্জরায় আসছিলেন তখন দুর্গাপুর ব্যারাজে গাড়ি দাঁড় করান এবং গাড়ি দাঁড় করিয়ে কিভাবে জল ছাড়া হচ্ছে তা দেখছিলেন। আবির, সেই সময় মানে তিনি কি কিছু বলছিলেন, কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলেন? কারণ তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন যেভাবে ডিবিসি জল ছাড়ছে তা নিয়ে। দেখো, প্রথমত হচ্ছে যে মাইথন এবং পাঞ্চের জল ছাড়ার পর দামোদরের যে অববাহিকা সেই জল এসে পৌঁছায় হচ্ছে দুর্গাপুর ব্যারাজে। ব্যারাজ এবং জলাধারের যে ফারাক অনেকটাই রয়েছে এবং ব্যারাজের ক্ষেত্রে কোনো কিছু করার থাকে না, কারণ জলের চাপ যদি হয়। এবং এই দিনকে তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন এবং তিনি সেটা পরবর্তী সময় উল্লেখও করেছেন যে যেভাবে জল আজকেও ডিবিসির তরফ থেকে ছাড়া হয়েছে এবং তার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে যেভাবে জলের স্রোত যাচ্ছে, যেভাবে জল ছাড়তে হচ্ছে তা নিয়ে তিনি ফের আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এটা উল্লেখ করছেন যে পরিমাণ জল ছাড়া শুরু হয়ে গিয়েছে তাতে হচ্ছে যে জায়গাগুলি থেকে জল নেমে গিয়েছিল সেখানে আবার নতুন করে জল পৌঁছতে শুরু করবে, ফলে দুর্ভোগ এবং বিপদ আরো বৃদ্ধির আশঙ্কা তিনি করছেন। ফলে সেটাই তিনি কি পরিস্থিতি দুর্গাপুর ব্যারাজের সেটাই তিনি দেখতে গিয়েছিলেন এবং শেষ দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন তাদের সাথেও তিনি এই বিষয়ে তিনি কথাও বলেন। পরবর্তী সময় ত্রাণ শিবিরে গিয়ে তিনি সেই অভিজ্ঞতার কথাও তারা ত্রাণ শিবিরে ছিলেন তাদেরকে তিনি মনে করেন এবং সে কারণেই বলেন যে তারা যেন দ্রুত এই গ্রামগুলিকে ছেড়ে এই মুহূর্তে প্রশাসন সেখানে আশ্রয়স্থল তৈরি করে দেয়, সেখানে যেন তারা চলে যান। ধন্যবাদ ধন্যবাদ। আর এর আগে তিনি যখন বর্ধমানে ছিলেন, পূর্ব বর্ধমানে, সেখানে তিনি প্রশাসনিক বৈঠক যখন করছেন প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিলেন, জনপ্রতিনিধিদের নির্দেশ দিলেন সজাগ থাকতে হবে, বানভাসী এলাকায় নতুন করে বৃষ্টি হলে বিপদ বাড়বে। আর একটু আগে যে কথা বলছিলাম আপনাদের, দুর্গাপুর সার্কিট হাউসে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয়। তো পূর্ব বর্ধমানের কথা বলছিলাম আপনাদের, প্রশাসনিক আধিকারিকরা তাদের নির্দেশ দিয়েছেন সজাগ থাকতে হবে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, শুনুন।
বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন কিছু জেলায় বৃষ্টি হবে, যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় এবং ডিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি। বন্যায় যাদের ফসল সবজি নষ্ট হয়েছে তাদের দ্রুত শস্য বীমা দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব, কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলির মতো হাওড়াও ভাসছে। হাওড়ার আমতার অবস্থাও বেশ খারাপ। প্রচুর মানুষ তারা শেল্টার নিয়েছেন, ফ্লাড সেন্টারে শেল্টার নিয়েছেন বা ফ্লাড শেল্টারে তারা রয়েছেন। বাড়ি ঘর, মাঠ ঘাট, তেলির বেড়িয়া, আমতার তেলির বেড়িয়া জল থই থই অবস্থা। স্কুলের ছাদে স্থানীয়রা আশ্রয় নিয়েছেন। আমি যে ছবিটা দেখাবো আমার সহকর্মীকে বলবো, এই আমতার তেলির বেরিয়া কালীমাতা ক্লাব আমি দেখতে পাচ্ছি, সেই ক্লাব জলের নিচে, তার আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলো জলের নিচে। তাহলে স্থানীয় বাসিন্দারা তারা থাকবেন কি করে? তারা থাকছেন এই জল পেরিয়েই একটি স্কুলে। দাদারা, এইখানের এই বাড়ির লোকজন তারা কোথায় আশ্রয় নিয়েছেন? কোনখানটা? এইখানে স্কুল। পুজোর একেবারে মুখে নিজেদের ঘর বাড়ি ছেড়ে তারা কিভাবে এক অন্যত্র তারা রয়েছেন। অসুখ বিসুখ, খাবার দাবার সবকিছুই প্রশাসনের তরফ থেকে তারা পাচ্ছেন, কিন্তু এই যন্ত্রণা পুজোর আগে যেখানে আসছে মা আর এভাবে ভাসছে গা, সত্যি কি মানতে পারা যায়? আস্তে আস্তে উঠুন, সিঁড়ি আছে এটা। স্কুলের যে সমস্ত চেয়ার, বেঞ্চ, আলমারি তাও জলের তলায়। যদি জল নেমেও যায়, ধরে নিচ্ছি এই জল নেমে যাবে খুব তাড়াতাড়ি, আশা করছি জল খুব তাড়াতাড়ি নেমে গেলেও এই যে জলমগ্ন ছবিটা, এর পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্কুল কত দ্রুত খোলা যায় বলুন তো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ডুবে রয়েছে একতলা, দোতলায়, এখানেই তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু। আপনারা বাড়িঘর থেকে সমস্ত কিছু নিয়ে আসতে পেরেছেন না তো? কি কি রয়ে গেছে? কিছুই রয়ে গেছে, বইতে পারছি না। আমরা শুধু খাবার মতন জিনিসগুলো একটুখানি বিছানা করার জন্য আনতে পেরেছি। আচ্ছা। তারপরে ঘরের ভিতরেতেই সব আসছে। এই ওষুধপত্র সমস্ত কিছু সেগুলো কি আপনারা পাচ্ছেন? পাচ্ছি। কোথা থেকে? ওই তো দিদি, ওই তো দিদি দিচ্ছে, হ্যাঁ ওই বোন দিচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, ও দিয়ে যায় বাড়ি বাড়ি। আচ্ছা, তারা সকলেই এইখানটাই রান্না করছেন, বিছানাপত্র যেটুকু যা বের করে আনতে পেরেছেন তারা এখানেই থাকছেন, রাতটা এখানেই কাটাচ্ছেন কোনো রকমে। কবে বাড়ি ফিরবেন, কিভাবে বাড়ি ফিরবেন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ওই চাল ছুঁয়েছে যেখানে জল, সেখানে বাড়ি, সেই বাড়ি থেকে তারা কোনোভাবে যেটুকু প্রয়োজন, যেটুকু না হলেই নয়, সেটুকু নিয়ে তারা বেরিয়ে এসেছেন। ক্লাব ডুবে রয়েছে, ক্লাবের সামনে খুব স্পষ্ট করে, খুব নজর করে দেখলেই বোঝা যাবে যে এটা একটা মাঠ। সেই মাঠে যে গোলপোস্ট রয়েছে সেটাও জলের তলায়, শুধু একটু মাথাটা বেরিয়ে রয়েছে। তুমি নাকি এই স্কুলেই পড়ো, যে স্কুলে এখন রয়েছো? এই স্কুলেই পড়ো তো? স্কুলে তো আমি ঢোকার সময় দেখলাম পুরো জল আর জল। তোমাদের তো বেঞ্চ,
তারপর ব্ল্যাকবোর্ড সবই দেখছি জলের মধ্যে। তা কবে স্কুল খুলবে, কবে পড়াশোনা শুরু করবে এখানে? জল মরলে। জল মরলে। তুমি পড়াশোনা করে কি হতে চাও, বড় হয়ে কি হতে চাও? পুলিশ। বড় হয়ে পুলিশ হতে চাও? আসলে যতই জলের ছবি আমরা দেখি না কেন, যেই জল ছবি আমরা দেখছি একটা স্কুলে, যে স্কুলে পড়াশোনা করে এই বাচ্চারা, সেই স্কুলের এই অবস্থা, কিন্তু তার মধ্যেও আসার কথা এটাই যে তাদের স্বপ্নটা জলে যায়নি। তার স্কুল জলের তলায়, কিন্তু সেই স্বপ্ন দেখে পুলিশ হওয়ার। খাটাল ভাসছে, আর খাটাল নিয়ে মমতাকে তো শুভেন্দু। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য, আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরের করত। পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঘাটাল মাস্টার প্ল্যান এটা সম্পূর্ণ কেন্দ্রের করার কথা। 2014 সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার রয়েছে, এনডিএ সরকার রয়েছে। প্রাকৃতিক বিপর্যয় এবং বন্যা প্রতিরোধের যে প্রকল্প, তাতে আসামকে টাকা দেওয়া যায়, অন্য রাজ্যকে টাকা দেওয়া যায়, বাংলাকে টাকা দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। স্থায়ী সমস্যার সমাধানের কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেনি, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে সেই কাজে হাত দিতে হচ্ছে। দক্ষিণবঙ্গ বানভাসী পরিস্থিতি, এদিকে উত্তরে মানে পাহাড়ে ফ্যান চালাতে হচ্ছে, এসি হলে ভালো হয় এমন অবস্থা। দেখাবো সে ছবি, বিরতির পর সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তারা আজই পথে নেমেছিলেন, সে ছবি আপনাদের দেখাবো। দিনভর দেখেওছেন আপনারা নিউজ 18 বাংলায় করুণাময়ী সে ছবি। কিন্তু এরই মাঝে আজ আরো একটা সুখবর আছে, তা হলো এবার প্যানেল প্রকাশ হবে। তো সেই বিজ্ঞপ্তি দেওয়া হলো আগামী বুধবার, অর্থাৎ পরশুদিন উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হবে। বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। 2016 সালের মেধা তালিকা প্রকাশের এই বিজ্ঞপ্তি এসএসসি আজই দিয়েছে। সার্নিক রয়েছে আমার সঙ্গে। সার্নিক, কি খবর রয়েছে? অতনু, 2016 সালে যারা এসএসসি দিয়েছিলেন আপার প্রাইমারির পোস্টের জন্য, তাদের জন্য এবার কিন্তু একটা ভালো খবর বলা যেতে পারে। কেননা দীর্ঘদিন ধরে যে আইনি জট ছিল, সেই আইনি জট কাটিয়ে গত মাসের অর্থাৎ অগস্টের 28 তারিখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই প্যানেল প্রকাশ করতে হবে, অর্থাৎ যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। এক্ষেত্রে একেবারে 28 দিনের মাথায়, অর্থাৎ আগামী বুধবার, সেই প্যানেল প্রকাশের দিন কিন্তু এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ প্রকাশ করে। যদিও আজকেই আমরা যে ছবি দেখতে পেলাম, এসএসসি ভবন অভিযান ছিল যারা আপার প্রাইমারির যারা, সেই ছবি একবার দেখাতে চাইবো সার্নিক, সেই ছবি একবার আমরা দেখাতে চাইবো। দেখুন, আজই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এসএসসি আজই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে প্যানেল প্রকাশ হবে বুধবার উচ্চ প্রাথমিকের। আর তার ঠিক আগে আজই করুণাময়ীতে দেখা গেল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল, তুমুল উত্তেজনা, সেখানে বচসা, ধস্তাধস্তি। জারি না করা হচ্ছে, আমরা এখান থেকে নড়ছি না, নড়বো না। 10টি বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, পুজো সবকিছু আমাদের সাথে সবকিছু নিয়ে বঞ্চনা করেছে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলে প্রতিশ্রুতি দিচ্ছে, বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে, একবারও কোনো প্রতিশ্রুতি মানছেন না তারা। গড়ফার এক ব্যবসায়ী, তাকে অপহরণ করা হয়েছিল, মুক্তিপণ চাওয়া হয়েছিল। 24 ঘন্টার মধ্যে সেই ব্যবসায়ীকে
উদ্ধার করলো পুলিশ। গড়ফার যে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল এবং 20 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল, 24 ঘন্টার মধ্যে তাকে কোথা থেকে কিভাবে উদ্ধার করা সম্ভব হলো? রৌনক রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন রৌনক? মালদা এবং কলকাতা পুলিশের উদ্যোগে ব্যবসায়ী উদ্ধার। মালদার মোথাবাড়ি থেকে অপহরণের অভিযোগে পুলিশের জালে 6 জন দুষ্কৃতীদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। মালদার একটা মোথাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা উই ওয়ার্ক অন দিস ইনফরমেশনস অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয় যে ওই মোথাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয়, যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে। আর 6 জন কিডন্যাপার্সকে অ্যারেস্ট করা হয়েছে। এখন অবধি যেটা বোঝা গেছে, ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরও যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। লেক এভিনিউয়ের একটি বহুতলে আজ দুপুরে আগুন লেগে যায়। মিটার বক্স, ওই বহুতলের মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কারণ প্রথমে স্থানীয়রা মিটার বক্সে ধোঁয়া লক্ষ্য করেন এবং তারপরেই দমকলে খবর দেন। আগুনটা 2:30-3টের দিক লেগেছে। এখন ওই সময়টা মানে কি করে যা হোক করে ফায়ার হয়ে ওখানে আগুন পটপট করে আওয়াজ হচ্ছে, তখন আমাদের নজরটা গিয়েছে। তারপর আমরা খোলাখুলি করে বন্ধ করার চেষ্টা করেছি, তা তখন তো পারিনি আমরা বন্ধ করতে। হ্যাঁ, কী থেকে লাগলো আমরা তো বুঝতে পারছি না। তখন কিছু ছিল না, ফাঁকাই ছিল। মিটার বক্স, সেটা মিটার বক্স ব্যাপক জোর হয়েছিল, ব্যাপক কালো ধোঁয়া আর ব্যাপক মানে আগুন হয়েছিল। দমকল ওই 15-20 মিনিট পরে এসছে। তার আগে আমি বালি দিয়েছি, তারপর না ওই গ্যাস দিয়েছি, দিয়ে করেছি, তবু রক্ষা হয়নি।